সরকারি অনুমোদন না মেলায় আরজি কর মেডিকেলে দুর্নীতি মামলায় থমকে গেল ইডির বিচার প্রক্রিয়া। আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার দুই সহযোগী বিপ্লব সিংহ এবং সুমন হাজরার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি, কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফে প্রয়োজনীয় অনুমোদনপত্র জমা পড়েনি। ফলে চার্জশিট পেশ হলেও তা গ্রহণ করতে পারেনি আদালত এবং যার জেরে থমকে রয়েছে চার্জ গঠন। এই মামলার পরবর্তী শুনানি 8ই এপ্রিল। প্রকল্প ঘোষণার দ্বিতীয় দিনে বাংলা যুব সাথীর ক্যাম্পে লম্বা লাইন দেখা গেল। একদিকে টালিগঞ্জ বিধানসভা রানীকুঠি, অন্যদিকে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের সাদার্ন অ্যাভিনিউয়ে রীতিমতো ফর্ম জমা দেওয়ার হিড়িক পড়ে যায়। বেকার ভাতার লাইনে দাঁড়ানো আবেদনকারীদের মধ্যে কারোর দাবি সরকারের এই প্রকল্প অনেকটাই সাহায্য করবে, কারোর মুখে শোনা গেল চাকরির স্পষ্ট দাবি। ভাতা দিয়ে সাময়িক চলবে, কিন্তু লং টার্মে তো এটা চলবে না। সরকারি প্রকল্প অনুযায়ী যেরকম প্রসেস হবে আমরা সেই অনুযায়ী বেনিফিটেড থাকবো। কেউ সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কারোর ভরসা টিউশন। কিন্তু স্থায়ী চাকরি তো জোটেনি, তাই এদের সবারই ভরসা এখন রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলা যুব সাথী। আপাতত আশা একটাই, অ্যাকাউন্টে মাসে মাসে 1,500 টাকা তো ঢুকবে। তাই সোমবার ক্যাম্পের দ্বিতীয় দিনেও কলকাতার 2 বিধানসভা কেন্দ্রে বেকার ভাতার ফর্ম নেওয়ার লম্বা লাইন। রানীকুঠিতে লম্বা লাইন, সাদার্ন অ্যাভিনিউতে ফর্ম বিলি। সোমবার সকালে কলকাতার রানীকুঠিতে গেট খুলতেই হুড়মুড়িয়ে ঢোকেন বাসিন্দারা। বেকার ভাতা থেকে লক্ষ্মীর ভান্ডারের কাউন্টারে দেখা যায় লম্বা লাইন। এদেরই একজন টালিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা প্রীতম দত্ত। 2018 সালে স্নাতক পাশ করেছেন। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে টিউশন পড়ান। যুবসাথী প্রকল্পে সাহায্যের কথা স্বীকার করলেও স্থায়ী চাকরির দাবি জানাচ্ছেন তিনি। সাময়িক একটা হেল্প তো হবে, কর্মসংস্থান হোক এটাই চাইছি। কর্মসংস্থানে আরও ভ্যাকেন্সি আসুক, ভাতা দিয়ে সাময়িক চলবে, কিন্তু লং টার্মে তো এটা চলবে না। লং টার্মে চাকরির কোনো বিকল্প নেই। অ্যামাজন ফ্লিপকার্টের ইনস্টলমেন্টের কাজ করেন শুভঙ্কর হোর। কাজ করলে আয়, না করলে কিচ্ছু নেই। এই অবস্থায় বেকার ভাতার লাইনে দাঁড়িয়েছেন তিনিও। আমাদের তো ফ্যামিলির এরকম কোনো ইনকাম নেই, আমি কাজ করলে পয়সা, না করলে নেই। তো এটা হলে আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওর একটা ভবিষ্যতের জন্য এটা কাজে লাগবে। চাকরি প্রার্থীদের পাশাপাশি ভাতার লাইনে দাঁড়িয়েছেন ইঞ্জিনিয়ারিং ছাত্র সাগ্নিক রায়। তার দাবি, হাত খরচ হিসেবে 1,500 টাকাই বা মন্দ কি। এটা কোনো হেল্প হবে? অফকোর্স, হ্যাঁ, যতটুকু হেল্প হয় অফকোর্স। কর্মসংস্থান তো চাইছি, এখন আসছে, ওর যদি একটু খরচ ওঠে উঠবে। টালিগঞ্জের পাশাপাশি কলকাতার রাসবিহারী কেন্দ্র কার্যত একই ছবি দেখা গেছে। সেখানেও ভাতার ভালো মন্দে শোনা গেল মিশ্র প্রতিক্রিয়া। ঠিকই আছে, মোটামুটি দিদি আমাদেরকে দেখছে, আমরাও দিদিকে সাপোর্ট করি, কিছুটা হলেও হেল্প হবে। আবেদন একটাই হচ্ছে চাকরি, এছাড়া আর কিছুই না। যেটা এখন পাচ্ছি ঠিক আছে, চলো হাত খরচা উঠে যাবে, মেন হচ্ছে জবটা। কেউ ভাতায় বিশ্বাস রাখছে, কারোর দাবি চাকরির সঙ্গে তুলনাই চলে না। সব মিলিয়ে ভাতার ভালো মন্দে দরজা চলছে রাজ্যে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রবিবার থেকে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বাংলার যুব সাথী ক্যাম্প শুরু হয়েছে। আর এই আবহে বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইদানিং অযথা মানুষকে লাইনে দাঁড় করানোকে বদভ্যাসে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যদিও লাইনে দাঁড়িয়ে আবেদনের পাশাপাশি রবিবার রাত থেকে অনলাইনেও বাংলার যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে। আপনি কেন লাইনে দাঁড় করাচ্ছেন? বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না। রবিবার থেকে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্প শুরু হয়েছে। প্রকল্পে নাম লেখাতে দিকে দিকে লম্বা লাইন পড়েছে। লাইনে দাঁড়িয়ে আবেদনের পাশাপাশি অনলাইনেও বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে। রবিবার রাত থেকেই আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টাল apas.wb.gov.in এ প্রবেশ করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন। এছাড়া নির্ধারিত ক্যাম্প অফিস থেকেও হার্ড কপি সংগ্রহ করা সম্ভব। এই আবহেই বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইদানিং অযথা মানুষকে লাইনে দাঁড় করানোকে বদঅভ্যেসে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্বার্থে মানুষকে হয়রানি ভোগান্তির অভিজ্ঞতা করানো ওনার এসওপি হয়ে গেছে। বিগত 2 মাস ধরে অনুগত বিএলওদের ব্যবহার করে ইচ্ছাকৃত ভুল ত্রুটি করিয়ে মানুষকে এসআইআর এ লাইনে দাঁড় করিয়েছেন। এবার পালা বেকার যুবক যুবতীদের। উত্তর দিনাজপুরের চোপড়া ও মালদার চাঁচলে বেকার ভাতার আবেদন করতে গিয়ে জুটেছে পুলিশের লাঠি। রবিবার শিব চতুর্দশীর দিন, সেখানেও 5-7-8 লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন, বাবা মা লাইন দিয়েছেন। কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বিজেপি বলেছিল বছরে 2 কোটি চাকরি। তাহলে 12 বছরে তো 24 কোটি চাকরি হয়। 24 কোটি চাকরি কোথায় গেল বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায় এই যুব সমাজকে
যতদিন না চাকরিটা পাচ্ছে তাদের অনেক খরচা থাকে, চাকরি, ফর্ম ফিল আপ, ইন্টারভিউ ইত্যাদি। অভিভাবকের মতো এই সরকার পাশে দাঁড়িয়েছে। ওদের তো অভ্যাস হচ্ছে প্রথমে না বলবে, প্রথমে কুৎসা করবে, তারপরে ওদের রাজ্যগুলো এগুলো নকল করবে। তো সুতরাং ওরা এইগুলো করতে যায় কেন? বিধানসভা ভোটের আগে গত 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যে প্রকল্পের মাধ্যমে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা সুবিধে পাবেন। প্রতি মাসে 1500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। প্রথমে 2026-এর 15ই অগস্ট থেকে এই প্রকল্প চালু করার কথা থাকলেও পরবর্তীকালে ভাতা দেওয়া শুরু করার সময়সীমা এগিয়ে আনেন মুখ্যমন্ত্রী। আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। প্রথমে বাজেট বক্তৃতাতে মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আগস্ট মাস থেকে আমরা দেব। আমরা বললাম আগস্টের ভোট অন অ্যাকাউন্ট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। মুখ্যমন্ত্রী দেখলেন এত বড় ভুল হয়েছে, তাই বললেন ঠিক আছে 15 থেকে 26 টুল আর চেয়ার পেতে কালকে করব। ফাইনালি আবার অনলাইন করেছে। এই প্রেক্ষাপটে তৃণমূল সাংসদ সৌগত রায় আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। এটা তো খুব ভালো প্রকল্প, কোথায় চাকরি আছে বলতে পারেন, সেটা কোনো ব্যাপারই নয়। কিছু লোককে তো দেওয়া হচ্ছে, অন্য রাজ্য কিছুই দেয় না। আমাদের সারা ভারতবর্ষে এমপ্লয়মেন্ট কমছে, তো এবার যে ইকোনমিক সার্ভে বেরিয়েছে তাতে বোঝা যাচ্ছে সে সারা ভারতবর্ষেই হচ্ছে। একজন লোককেও সাহায্য করলে সেটা ভালো। 21-এর বিধানসভার আগে লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধি, বেকার ভাতা চালু, ভোটে তৃণমূল ডিভিডেন্ড পাবে নাকি ভাতা নিলেও ভোট অন্য জায়গায় পড়বে বোঝা যাবে ভোটের ফল বেরোনোর পর। ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। কাকুলিয়া কাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার। আবার এই ঘটনাতেই 17 জনের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যাচ্ছে কলকাতা পুলিশ। অন্যদিকে বেলেঘাটায় তৃণমূল নেতা রাজু নস্কর গ্রেপ্তার হলেও আতঙ্কমুক্ত হতে পারছেন না অভিযোগকারী। প্রমোটিং বিবাদে হামলার অভিযোগে বেলেঘাটায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা রাজু নস্কর। অথচ গোলপার্কের কাছে কাঁকুলিয়ায় বোমাবাজি তাণ্ডবের পর 2 সপ্তাহ কেটে গেলেও এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার। যদিও ওই ঘটনায় বাকি 17 জনের জামিন হয়ে যাওয়ার পর অবশেষে হুঁশ ফিরল পুলিশের। গত বৃহস্পতিবার ধৃত 17 জনের জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। সেই জামিনের বিরোধিতা চেয়ে এবার হাইকোর্টে যাচ্ছে কলকাতা পুলিশ। আমরা আজকে প্রোডাকশন করেছে পিসি থেকে, সেটাই আমরা জেসি প্রেয়ার করেছি, জুডিশিয়াল কাস্টাডি প্রেয়ার করেছি। আর তার সাথে অন্য আরেকটি মামলা যেটা পুলিশ করেছিলেন, তাতে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছিলেন, 2 জন পুলিশ অফিসার আমাদের ইনজিওর্ড ছিলেন। সেটাতে আমরা সোন অ্যারেস্ট করে পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছি। 3টে পার্টে আমাদের প্রেয়ার ছিল। 7 জনেরই আমরা পুলিশ কাস্টাডি চেয়েছি, সোন অ্যারেস্ট করে পুলিশ কাস্টাডি চেয়েছি সেই মামলাটায়, যেটাতে পুলিশের গাড়ি ভাঙচুর হয়ে আছে আর 2 জন আমাদের পুলিশ পার্সোনাল ইনজিওর্ড আছেন। কাকুলিয়া কাণ্ডে অন্য মামলায় আরও 7 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিন তাঁদের আলিপুর আদালতে তোলা হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় ওই 7 জনকে সোন অ্যারেস্ট দেখাতে চেয়ে আর্জি জানানো হয় রাজ্য সরকারের তরফে। সেই আর্জি মঞ্জুর করে ধৃতদের 19 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে বেলেঘাটা কাণ্ডে তৃণমূল নেতা রাজু নস্কর গ্রেপ্তার হলেও এখনও আতঙ্কে রয়েছেন অভিযোগকারী ও তাঁর পরিবার। আতঙ্ক আছে, আতঙ্ক তো থাকছে আমাদের। আদালতের নির্দেশে বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছেন বেলেঘাটা তৃণমূল নেতা, কিন্তু তারপরও আতঙ্ক কাটছে না কেন? যদি বেরিয়ে আসে তারপর কি করবে না করবে সেটা তো বলা যায় না, কখন কোন সময় কোন মানসিকতা তার মধ্যে। কতজন এসেছিল এখানে? 40-50 জন তো এসেছিল। আমরা মোটামুটি 10 জনের মতো মহিলার নাম দিয়েছি, ছেলেদের নাম অনেকের নাম দিয়েছি, কিন্তু তাদের তো গ্রেপ্তার হয়নি। সেই জন্য আমাদের একটা ভয় একটা লাগছে। ঘটনার সূত্রপাত প্রমোটিং সংক্রান্ত বিবাদ নিয়ে। অভিযোগকারীর দাবি 75 বছর ধরে এই বাড়িতেই ভাড়া থাকতেন তাঁরা। 4 ফেব্রুয়ারি রাতে রাজু নস্কর দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন। অভিযোগ, বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় তাঁদের, এমনকি তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর 5 ফেব্রুয়ারি বেলেঘাটা থানায় তৃণমূল নেতা ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ তারপরেও ফের হামলা করা হয়। শেষমেশ শনিবার গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা রাজু নস্কর। কিন্তু স্বস্তিতে নেই মা ছেলে। নিরাপত্তার স্বার্থে বাড়িতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সিসিটিভি লাগাচ্ছেন বাড়ি? সিসিটিভি লাগাচ্ছি আমরা, যাতে আমাদের
নিরাপত্তা দেয় সিসিটিভি। এদিন শিয়ালদা আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন অভিযোগকারীর মা। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।